এখনো উন্মোচিত হয়নি বিডিআর বিদ্রোহের আসল রহস্য, বললেন তৎকালীন সেনাপ্রধান। বঙ্গবন্ধু সেতুতে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩। এদিকে পাবনার বেড়ায় যৌথ বাহিনীর অভিযানে AK-47 উদ্ধার। জনগণের হাতেই ক্ষমতা ফেরাতেই ছাত্র জনতার সংগ্রাম করেছেন, বলেছেন রিজভী। বজ্রসহ ঝড়ো হাওয়া বইতে পারে দেশের ৮ অঞ্চলে। এবং সর্বশেষ জানিয়ে দিব, মৃদু ভূমিকম্পে কাঁপল রংপুর। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিডিআর বিদ্রোহের আসল রহস্য এখনো উন্মোচিত হয়নি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ। এ ঘটনায় পুনর্তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানায় তিনি। আলোচিত 111-এর প্রধান চরিত্র মঈনু আহমেদ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের এসব ভাষ্য তুলে ধরেন। এ ঘটনায় এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মঈন। ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈনু আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে মঈনু আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় আমি তখন তদন্তের আদেশ দেই। তখন আমাকে বলা হয়, যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এই বিষয়ে প্রয়োজন নেই তদন্ত করার। এই তদন্ত করতে সরকারের কাছে যেসব সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। তিনি বলেন, গত ১৫ বছরও প্রকৃত ঘটনা জানতে পারেনি দেশের মানুষ। হত্যাকাণ্ডতে নিয়ে বিগত বছরে শুধু সাবেক সরকারের কথা শুনতে হয়েছে। প্রকৃত ঘটনার অনেক কিছুই জানা নেই, জনগণও জানতে পারেনি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এই তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম হবেন এমন আশা প্রকাশ করেন। তিনি বলেন, এই ঘটনায় সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্বের দায়িত্বে ছিল বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় অনেকের অসহযোগিতা এবং অনেকের জেলে থাকায় তদন্তের কাজ সঠিকভাবে করা যায়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এ ঘটনার পুনর্তদন্ত করার আহ্বান জানান তিনি। এদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ জন, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার ৭ সেপ্টেম্বর ভোরে সেতুর ১৩ নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল ঢাকা এক্সপ্রেসের একটি বাস। ১৩ নম্বর পিলারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাথরবাহী ট্রাককে ধাক্কা দেয় বাসটি। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলে মারা যান বাসের ৩ যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। জব্দ করা হয় বাসটিকে। আহত ১০ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই চলে যায় ট্রাকটি। নিহত ৩ জনের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে পাবনার বেড়ায় যৌথ বাহিনীর অভিযানে AK-47 উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ৭ আগস্ট রাতে যৌথ বাহিনীর বেড়া উপজেলায় পাম্প স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার হয়। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া পাম্প স্টেশনের কাছে ইসামতি নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকা থেকে একটি বাক্স পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তা খুলে একটি AK-47, 2টি ম্যাগাজিন ও একটি টেলিস্কোপ পাওয়া যায়। তবে এ সময় কাউকেই পাওয়া যায়নি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র জব্দ করে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ এক আওয়ামী দুঃশাসন থেকে রক্ষা পেয়েছেন। আগামীতে কারা ক্ষমতায় আসবে তা জনগণে ঠিক করবে। জনগণের হাতে এই ক্ষমতা ফিরিয়ে দিতে ছাত্র জনতা সংগ্রাম করেছেন, এমন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকেলে আন্দোলনের রামপুরার মৌলবীর টেকে নিহত রিকশা চালক সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, এই আন্দোলনে শ্রমজীবী মানুষও সামিল হয়েছিল। সবাই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই অবদান জাতি সবসময় স্মরণ করবে। তাদের অবদান স্বীকার না করলে দেশের গণতন্ত্র থাকবে না। তিনি আরও বলেন, ছাত্র জনতা জীবন দিয়েছে বলেই এটা করা সম্ভব হয়েছে। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন করে গেছে। এখন দেশ মুক্ত হয়েছে, তবে এখন দেশ বিরোধীরা চক্রান্ত করছে। এই ষড়যন্ত্র রুখতে সবাইকে একসাথে কাজ করতে হবে বলেও জানান তিনি। দেশের ৮টি অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার ৭ সেপ্টেম্বর সকালে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে
দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্য বঙ্গোপসাগর ও তৎলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। মৌসুমীয় বায়ুর অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব, হারিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা জুড়ে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এদিকে রংপুর ও আশপাশের এলাকায় ৪.৫ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটের দিকে এটি ভূকম্পন অনুভূত হয়। ৩২ সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভুটানে। ঢাকা থেকে ৩৩৭ কিলোমিটার এবং ভুটানের শামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। এতে কোথাও তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছেন, ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে মাটির মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি উৎপত্তি হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। যদিও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছেন ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪.৫ মাত্রা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।